আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিপজিশনের আজকে 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমরা প্রিপজিশনের সাধারণ সাধারণ ধারণা আমরা দিয়েছিলাম। সেখানে অর্থাৎ প্রিপজিশন কাকে বলে এবং বেশ কিছু এক্সাম্পল এবং একটা কারক এবং বিভক্তির সাথে প্রিপজিশনের কিছু সঙ্গতি থাকে, সেটা নিয়েও আমরা কিছু আলোচনা করেছিলাম। তো আমরা আজকের এই দ্বিতীয় ক্লাসে ক্লাসিফিকেশনস এবং কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সুবিধার্থে। তো আমরা দেখো, প্রিপজিশনকে আমরা কি বলতো, প্রিপজিশনকে উহার গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে 6 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রথমে আসছে হলো সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন হচ্ছে যেটা একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত যে প্রিপজিশন তাকে সিম্পল প্রিপজিশন বলে। যেমন অ্যাট, বাই, ইন, ফর, ফ্রম, অফ, টু। অ্যাট এবং ইনের একটা দেখা যায় এক্সাম্পল আমরা এইভাবে দিতে পারি। যেমন বড় জায়গার আগে ইন এবং ছোট জায়গার আগে অ্যাট। যেমন মনে করো যে আমি শানকিপাড়ায়, ময়মনসিংহে শানকিপাড়ায় বাস করি, তাহলে কী হবে? আই লিভ অ্যাট শানকিপাড়া ইন ময়মনসিংহ। আবার বড় সময়ের আগে ইন বসে, আবার ছোট সময়ের আগে অ্যাট বসে। যেমন হি কেম হোম অ্যাট 4 o'clock, অ্যাট হয়ে গেল। আবার যদি ছেলেরা মাঠে খেলা করতে, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন। ওই যে আফটারনুন, এটা বড় সময়ের জন্য ওখানে ইন বসেছে, এরকম। তো এটা গেল সিম্পল প্রিপজিশন। আচ্ছা, আমরা এরপরে আরও ব্যাপক এক্সাম্পল দেবো, তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। ডাবল প্রিপজিশন হচ্ছে যেমন যখন দুইটা সিম্পল প্রিপজিশন একসাথে মিলিত হয়ে যখন একটা প্রিপজিশনে কাজ করে, তখন হয় তাকে বলা হয় ডাবল প্রিপজিশন। যেমন ইনটু, ওয়ান টু, উইদিন, উইদাউট ইত্যাদি, তাই না? দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, তাই না? উইদিন মানে হি কেম হোম উইদিন আ উইক, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, এরপরে 3 নম্বর আসছে কম্পাউন্ড প্রিপজিশন, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর সঙ্গে প্রেফিক্সের মতো প্রিপজিশন যুক্ত হলে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। আমি আবারও বলছি, দেখো যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে প্রেফিক্সের মতো প্রিপজিশন যুক্ত হলে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যেমন অ্যাক্রস, এখানে 1 যোগ ক্রস সমান অ্যাক্রস। আচ্ছা, এখানে অ্যালং, 1 যোগ লং, এখানে এই যে প্রিফিক্স হচ্ছে 1 যোগ অ্যালং। বিহাইন্ড, বাই যোগ হাইন্ড সমান কি হচ্ছে? বিহাইন্ড, হ্যাঁ। দ্য স্কুল ইজ বিহাইন্ড দ্য ট্রি, গাছটির পিছনে, তাই না? হি ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, তাই না? এরকম। তো এরপরে আমরা আসতে পারি 4 নম্বরে আসতে পারি ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ 2 বা ততোধিক শব্দ সমষ্টি মিলে একটি পার্টস অফ স্পিচে হলে তাকে ফ্রেজ বলে, তাই না? ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ, অর্থাৎ 2 বা ততোধিক শব্দ সমষ্টি মিলে একটি পার্টস অফ স্পিচ হলে তাকে তখন ফ্রেজ বলে। আর একটি ফ্রেজ যখন একটি প্রিপজিশনের মতো কাজ করে, তখন তাকে ফ্রেজ প্রিপজিশন বলে। অর্থাৎ কয়েকটা শব্দগুচ্ছ যখন একটা প্রিপজিশনের মতো কাজ করবে, তখন তাকে কি বলবে? ফ্রেজ প্রিপজিশন। যেমন দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এই যে ইন ফ্রন্ট অফ, এখানে এই সেন্টেন্সে দেয়ার ইজ এ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, এই ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে সামনে, এটা একটা প্রিপজিশনের কাজ করেছে। এটা ইন ফ্রন্ট অফ কয়েকটা শব্দগুচ্ছ মিলাই, ইন, ফ্রন্ট এবং অফ, এই 3টা শব্দ মিলাই হচ্ছে একটা ফ্রেজ, এবং এটা প্রিপজিশনের কাজ করেছে। এই জন্য এটাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন। তারপরে দেখো, হি সাকসিডেড বাই ডিন্ট অফ মেরিট, অর্থাৎ সে সফলতা অর্জন করেছিল কি জন্য? কের বলে? মেরিটের বলে, মেধার বলে। এই যে বাই ডিন্ট অফ হচ্ছে এখানে ফ্রেজ প্রিপজিশন। এরপরে দেখো, পার্টিসিপল প্রিপজিশন আছে 5 নম্বরে, যে কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপজিশন এর মতো ব্যবহৃত হয়ে থাকে, এদেরকে পার্টিসিপল প্রিপজিশন বলে। আমি আবারও বলছি, দেখো কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রিপজিশনের মতো ব্যবহার হয়ে থাকে, এদেরকে পার্টিসিপল প্রিপজিশন বলে। যেমন হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল, তাহলে এখানে
তুমি এই প্রস্তাব সম্পর্কে কি জানো? এই যে রিগার্ডিং, এই যে সম্পর্কে, এই রিগার্ডিংটা এখানে হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। আচ্ছা, তারপর দেখো দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ। হ্যাঁ, অর্থাৎ কী দিয়ে? গ্রামের পাড় দিয়ে নদীটা প্রবাহিত হয়। এই যে পাস্ট, এখানে PASSED, পাস্ট পাস্ট পাস্ট, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পার্টিসিপল। আর রিগার্ডিংটা হচ্ছে রিগার্ডের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পারি যে পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে এইগুলা, যে হোয়াট ডু নো অ্যাবাউট, হোয়াট ডু নো রিগার্ডিং দিস প্রপোজাল, অ্যান্ড দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ। 6 নম্বরে আমরা দেখতে পাই ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড মানে হলো কি? ছদ্মবেশী, লুকায় থাকে, তাই না? তো ডিসগাইজড মানে ছদ্মবেশী প্রিপোজিশন। সেটা হচ্ছে যে আমরা কখনো কখনো দেখতে পাই বা মাঝে মাঝে দেখি যে ওয়ান প্রিপোজিশনের পরিবর্তে ও ব্যবহৃত হয়, ওয়ানের পরিবর্তে ও। এটা আমরা কখনো কখনো বা মাঝে মাঝে আমরা দেখতে পাই যে ওয়ান প্রিপোজিশনের পরিবর্তে ও এবং অফ এর পরিবর্তে ও ব্যবহৃত হয়। তাহলে দেখা যাচ্ছে অফের পরিবর্তে ও এবং ওয়ানের পরিবর্তে এ ব্যবহৃত হচ্ছে। যেমন এগুলোকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। তো হি কামস হিয়ার ওয়ান্স এ উইক, এই তার মানে 1 উইক, সেখানে ওয়ানের পরিবর্তে এখানে এ বসেছে, এটা হলো ডিসগাইজড প্রিপোজিশন। নাও ইট ইজ 8 o'clock, অর্থাৎ অফ ক্লক। ও মানে এখানে ওর পরে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তার মানে ওখানে একটা অক্ষর ছিল, সেটা তার মানে অফ ছিল। তো অফের পরিবর্তে এখানে ও হয়েছে, ইন দ্য মর্নিং। তো নাও ইট ইজ 8 o'clock, অর্থাৎ অফ ক্লক ইন দ্য মর্নিং। এটা হলো ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন মানে হচ্ছে ছদ্মবেশী পদম্বয়ী অব্যয়। তো এরপরে এটাও প্রিপোজিশন, কিন্তু এই প্রিপোজিশনটা হলো এটা ডিটাচ প্রিপোজিশন। এটা যদিও হয়তো প্রকারের ভিতরে ধরা হয়নি, কিন্তু এটা প্রিপোজিশনের মধ্যেই আছে। তো ডিটাচ প্রিপোজিশন মানে বিচ্ছিন্ন প্রিপোজিশন, বিচ্ছিন্ন, অর্থাৎ এটা সেন্টেন্সের শুরুতে, মাঝখানে নাই, একবারে শেষে যেয়ে বসেছে। অর্থাৎ যে প্রিপোজিশন একেবারে সেন্টেন্সের শেষে যেয়ে বসে তাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এই যে ইনটা একেবারে শব্দের শেষে বসেছে বলে এটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। তো তুমি কোন ক্লাসে পড়ো? তারপরে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কিসের জন্য বিখ্যাত? ওই যে ফরটা এখানে হলো প্রিপোজিশন, কিন্তু ওটা সেন্টেন্সের একদম সর্বশেষে বসেছে। কাজেই এখানে ডিটাচড প্রিপোজিশন বলতে আমরা বুঝি যে সমস্ত প্রিপোজিশন একেবারে সেন্টেন্সের শেষে বসে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে না, সর্বশেষে বসে, সেটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এই ইনটা হচ্ছে ডিটাচ, আর এখানে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, অ্যান্ড হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। আমরা যদি বলি ঢাকা কিসের জন্য বিখ্যাত, তো এইগুলো হচ্ছে তোমার প্রিপোজিশন। তো প্রিপোজিশন 6 প্রকার। এখানে আমরা 6 প্রকার প্রিপোজিশন সম্বন্ধে মোটামুটি জানলাম, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা এবং তার সংজ্ঞায়িতও করা হলো। তো কাজেই আমরা প্রিপোজিশন 6 প্রকার সম্পর্কে জানলাম। এবং আরও একটি প্রিপোজিশন আমরা প্রিপোজিশনের কথা আলোচনা করছি, ডিটাচড প্রিপোজিশন। এটা তোমরা বুঝতে পেরেছো বলে আমি মনে করি। তো এরপরে আমরা আরও বেশ কিছু সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে কথা বলি, যেটা বললে তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন আমরা এখানে অন, ওভার, অ্যাবভ এবং অ্যাক্রস, যখন এই 4টা প্রিপোজিশন নিয়ে কথা বলছি। অন, ওভার, অ্যাবভ, অ্যাক্রস। কোনো কিছু শুয়ে থাকলে উপরে ওয়ান, অর্থে ওয়ান, শুয়ে না থাকলে ওভার, বেশি উপরে অ্যাবভ, এবং আড়াআড়ি উচ্চে অর্থে হলো অ্যাক্রস বসে। দেখো এক্সাম্পলগুলো এরকম, পুট দ্য বুক অন দ্য টেবল, তাহলে এটা লাগালাগি আছে, সংলগ্ন, তাহলে ওয়ান হয়ে গেল। দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, হ্যাঁ, তাহলে এখানে ওভার হলো। আচ্ছা, অর্থাৎ শুয়ে না থাকলে, তো শুয়ে না কিন্তু মাথার উপরে, কিছুটা স্পেসিফিক উপরে। তারপর দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, ওই যে উপরে, বেশি উপরে উঠতে, অর্থে বোঝায় হলো অ্যাবাভ আওয়ার হেড। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য ক্যানাল, হ্যাঁ, এই যে আড়াআড়ি উঠছে, তাই না? যে ক্যানাল মানে কি? খাল, খালের উপরে কি আছে? একটা ব্রিজ আছে। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য ক্যানাল। তো বিসাইড এবং বিসাইডস, বিসাইড মানে পাশে, বিসাইডস মানে অধিকন্ত, মানে ওটা ছাড়া আরও কিছু। তো এখানে দেখো, দেয়ার ইজ এ ট্রি বিসাইড দ্য বিল্ডিং, তাহলে এটা পাশে বোঝাচ্ছে। হি ইজ
হি নোজ ইংলিশ বিসাইডস বাংলা, অর্থাৎ আই নো ইংলিশ বিসাইডস বাংলা, অর্থাৎ যে আমি বাংলা ছাড়া ইংরেজিও জানি। তারপরে কি হতে পারে, বিসাইডস দিস মার্কার আই হ্যাভ অ্যানাদার 2 মার্কার্স, মানে এই মার্কারটা ছাড়া আমার আরও কি 2টা মার্কার আছে, এটা হলো বিসাইডস। আর বিটুইন এবং অ্যামাং এটা তোমরা জানো, বিটুইন হচ্ছে 2 এর মধ্যে আর অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে, 2টার অর্থই কিন্তু মধ্যে, কিন্তু বিটুইন হচ্ছে 2 এর মধ্যে। যেমন 2 এর মধ্যে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য 2 ব্রাদার্স, হ্যাঁ, এখানে 2জনের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে, এই জন্য বিটুইন হয়েছে। তারপরে যদি বলা হয় ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বা ডিভাইড দ্য পেন্স অ্যামাং দ্য বয়েজ, অ্যামাং দ্য স্টুডেন্টস, এখন তাহলে এখানে অনেকের মধ্যে 2 এর অধিক হলে তখন অ্যামাং হয়ে যাবে। এই সিন্স, ফর এবং ফ্রম, দেখো নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স এবং ফ্রম বসে, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনিটের বেলায় সিন্স বসে, বাকি 3 প্রেজেন্ট টেন্স ও ফিউচার এ ফর্ম বসে। যেমন দেখো আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায়ও মাঝে মাঝে সিন্স বসে, অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে। এখন দেখো আমরা এখানে আসলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়েছি, ওখানে আছে একটা আছে পিরিয়ড অফ টাইম, একটা আছে হলো পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম হলে হয় সিন্স, যেমন আমরা দেখতে পাই যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ শুধু পয়েন্ট আউট করা হয়েছে, অর্থাৎ কোন সময় বৃষ্টি, মানে যখন বৃষ্টিটা শুরু হয়েছে সেই সময়টা উল্লেখ আছে, কিন্তু ওখান থেকে নিয়ে এ পর্যন্ত কত সময় এটা কিন্তু এখানে উল্লেখ নেই, এই জন্য এখানে সিন্স হয়েছে। হ্যাঁ, তো ইট হ্যাজ বিন, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, অর্থাৎ সিন্স আফটারনুন, এটা সিন্স হয়ে গেল। তারপর আই ডিড নট সি হিম সিন্স ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ও সিন্স ব্যবহৃত হয়েছে, আমি তাকে গতকাল হতে দেখিনি। তারপরে হচ্ছে ফর, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। ফরটা কি, যখন নির্দিষ্ট সময় বোঝাবে, যেমন মনে করো যে আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 years, আমি স্কুলে কত বছর যাবৎ পড়তেছি, 5 বছর যাবৎ, তাহলে এটা একটা পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময় কিন্তু একটা পিরিয়ড দিয়ে দিছে যে এই 5 বছর যাবৎ আমি এখানে পড়ছি, এর আগে ফর হয়েছে। আচ্ছা, হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours। এরপরে আমরা অফ, ও এফ অফ এবং ও ডাবল এফ অফ, হ্যাঁ, উদ্ভূত মালিকানা ও উপকরণ অর্থে অফ, এবং কোনো সমতলের উপর থেকে কোনো কাজ ওই তলটির বাইরে গিয়ে ঘটছে এরূপ বোঝাতে অফ ব্যবহৃত হয়। যেমন হি কেম অফ এ মুসলিম ফ্যামিলি, কেম অফ এখানে জন্মগ্রহণ করা, সে জন্মগ্রহণ করেছিল একটা মুসলমান পরিবারে, এখানে ও এফ অফ, একটা এফ কিন্তু, হি কেম অফ এ মুসলিম ফ্যামিলি। দ্য পেন ইজ অফ মাই সিস্টার, দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর। এই তারপরে দেখো কিপ ইউর ফিট অফ দ্য টেবিল, এখানে মানে তোমার পাটা টেবিল থেকে একটু দূরে রাখার কথা বলেছে, অফ মানে এখানে দূর, এটা কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ, এটা গেল অফ এবং ও এফ এফ অফ। অ্যালং দেখো কোনো স্থানের দূরত্বের সাথে তাল মিলিয়ে ধারাবাহিকভাবে একটি কাজ ঘটবে এরূপ বোঝালে অ্যালং ব্যবহৃত হয়। যেমন গো অ্যালং দিস রোড, রাস্তা বরাবর যাও। আই ওয়াকড অ্যালং দ্য রিভার সাইড, আমি হেঁটেছিলাম কি একেবারে নদীর পাড় দিয়ে হেঁটেছিলাম। এবং ইন, এরপরে আমরা দেখি ইন এবং উইদিন, কোনো নির্দিষ্ট সময়কালের শেষ দিকে কোনো কাজ ঘটবে এরূপ বোঝাতে ইন, এবং ওই সময়ের মধ্যে কোনো কাজ ঘটবে এরূপ বোঝাতে উইদিন ব্যবহৃত হয়। যেমন হি উইল কাম ইন এ উইক, সেই এই সপ্তাহের মধ্যে আসবে, তাহলে হি উইল কাম উইদিন এ উইক, অর্থাৎ এখানে উইদিন বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ওই সময়ের মধ্যে যে কোনো সময় আসলেই উইদিন হয়ে গেল। হি উইল কাম উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যে যে কোনো সময়, এবং শেষের দিকে বোঝালেই তখন হবে ইন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইন, বাই এবং বিফোর, দেখো ইন, বাই, বিফোর, অনির্দিষ্ট সময়, সময়ের ব্যাপ্তি বা পরিমাণ বোঝাতে ইন, এবং নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে বাই অর বিফোর ব্যবহৃত হয়। যেমন আই শ্যাল কাম ব্যাক ইন এ উইক, তারপরে আই শ্যাল কাম ব্যাক বাই অথবা বিফোর দ্য 6th of this month, দ্য 6th of this month, এই মাসের 6 তারিখের পূর্বে। আই শ্যাল কাম ব্যাক, আমি ফিরে আসবো, বাই অথবা বিফোর দ্য 6th of this month। আচ্ছা, এই একটা গেল ইন, বাই এবং বিফোর। আর বিফোর এরকম আগে হলেও বিফোর হয়, যেমন হি ইজ বিফোর মি, সে আমার পূর্বে, এরকম হতে পারে।
আউট অফ, কোনো নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে এসে কোনো কাজ ঘটে এরূপ বোঝালে আউট অফ হয়। দ্য বেল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, দ্য বল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ বল যারা খেলতেছিল এবং দেখা গেল বলটা একেবারে মাঠের বাইরে চলে আসলো, আউট অফ দ্য প্লেগ্রাউন্ড। হি কেম আউট অফ দ্য কিচেন, সে কিচেনের বাইরে আসলো। তো এই বেশ কিছু গুরুত্বপূর্ণ এ নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমাদের মেন বিষয় হলো যে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন যখন আমরা জানবো, জানার পাশাপাশি আমরা যে 6 প্রকার যে প্রিপোজিশন নিয়ে আমরা কথা বললাম এখানে, যে সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল, ডিসগাইজড, এবং আরেকটা প্রিপোজিশন কথা বলেছি ডিটাচড। তো এই প্রিপোজিশনগুলো যদি আমরা সংখ্যা সহ একটু মনে রাখি তাহলে আমাদের প্রিপোজিশন শেখাটা আমাদের সার্থক হবে। এবং আমাদের এই জন্য একটু পড়তে হয়, কারণ এসবগুলোর নির্দিষ্ট নিয়ম আছে। তো নিয়মগুলো মনে রাখতে গেলে আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়। এবং মেন জিনিস হলো কোনো কিছু জানতে গেলে আমাদের এক্সাম্পলগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে সমস্যা হয় না। তো প্রিপোজিশনটা আমরা ক্লাসিফিকেশন ভালো করে শিখব এবং বেশ কিছু এক্সাম্পলও দিলাম, বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল আমি দিলাম, এগুলো নিয়ে একটু ভালো করে দেখবা তোমরা। এখানে যেমন সাধারণত যেমন তোমাদের এই যে বিটুইন এবং অ্যামাং, তারপরে বিসাইড, বিসাইডস, এই বিষয়গুলো, তারপরে ইন, উইদিন, এই বিষয়গুলো আমাদের, যেমন কোথায় ইন হবে কোথায় ইনটু হবে, এই বিষয়গুলো আমাদের। তবে ইনটু আবার হয়, যেমন ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপার, তাই না? ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপার, অর্থাৎ ভ্যাপার মানে হলো বাষ্প, পানি বাষ্পে পরিণত হয়, তাই না? তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। দেখবা যে যেগুলো না জানলে নয় এগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো সবসময় আসে বা ব্যবহৃত হয় এগুলো আমাদের হবে। তো এ নিয়ে আমরা আজকে মোটামুটি আজকের এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। এবং আমরা পরবর্তী ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই প্রয়োজন, কারণ এটা বিভিন্ন পরীক্ষাতে আসে, তোমাদের ভবিষ্যতে এটার অবশ্যই লাগবে। এই জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু জানা দরকার। এই জন্য আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রিপোজিশন গঠন ভেদে বা গঠন এবং কার্যের ভিন্নতা অনুসারে প্রিপোজিশন কয় প্রকার, কি কি, এবং সেগুলো এক্সাম্পল সহ তোমরা একটু আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে, বা তোমরা লিখে আনতে পারো, যে সংজ্ঞা সহ এক্সাম্পল লিখে আনতে পারো এটা। আর যে এক্সাম্পলগুলো আমরা দিলাম মোটামুটি এগুলো আমরা ভালো করে বাসায় শিখব। তো এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে। তো আমাদের সময় শেষ হয়ে গেল। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।